আরপিওর সংশোধন ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে, অভিযোগ জামায়াতের, চাপে নত না হওয়ার আহ্বান। জাতীয় সমবায় দিবস আজ, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের বিকল্প নেই, মন্তব্য প্রধান উপদেষ্টার। এবং আজ থেকে কার্যকর হচ্ছে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 10টির বেশি সিম না রাখার সিদ্ধান্ত, নিষ্ক্রিয় করা হবে অতিরিক্ত সিম। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি দলের চাওয়ায় আরপিওর সংশোধন করায় ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার 14 গ্রামে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সভা শেষে তিনি এক ভিডিও বার্তায় কথা বলেন। প্রধান উপদেষ্টা এর আগের সপ্তাহে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিষদ গৃহীত একটি দাবি, আরেকটি দল যখন এটার সাথে দ্বিমত পোষণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। 54তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যে কোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চায়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 10টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। অপারেটররা আজ থেকে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, বৃহস্পতিবারের পরেই অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। 30 জুলাই সংস্থাটি জানিয়েছিল, একজন ব্যক্তির নামে 10টির বেশি সিম রাখতে পারবে না। অতিরিক্ত সিমগুলো নভেম্বর থেকে বন্ধ করা শুরু হবে। সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারের মাধ্যমে ডিরেজিস্টার করতে হবে। এর আগে একজন নাগরিক জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 15টি সিম ব্যবহার করতে পারতেন। নরসিংদী রায়পুরা উপজেলা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে আটক করেছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাহিনীটি। র্যাব 11-র অধিনায়ক এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, গতকাল শুক্রবার নরসিংদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় র্যাব সদস্যদের উপর হামলা করে আটককৃতরা। র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, মূলত বালুমহাল, চর দখল ও আধিপত্যকে কেন্দ্র করে ওই এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে থাকে, আর সেগুলো নিয়ন্ত্রণে অস্ত্রের ব্যবহার হয়। জানান, পাশের দেশ থেকে ভারত থেকে সরঞ্জাম এনে এসব অস্ত্র তৈরি করা হতো। দেশের নৌপথ কিছুটা অরক্ষিত থাকার সুযোগে এসব কাজ করত তারা। আসলে সিকিউরিটি প্রোভাইড করা আমাদের ওইভাবে করে সম্ভব হয় না, বা আমাদের এটাও কম। তো তারা নৌ রুটটাকেই ব্যবহার করে থাকে, নৌপথের মাধ্যমে মূলত এই বিশেষ করে এই চরাঞ্চলগুলোতে নরসিংদী, মুন্সিগঞ্জ এইসব এলাকার যে অস্ত্রগুলো যেগুলো আসে, তারা নৌপথটাকে ব্যবহার করে থাকে।
উপকূলীয় অঞ্চল বাগেরহাটের রামপাল লবণ জলে যাদের জীবন ভাসে নানান সংগ্রামে, তারা এখন স্বপ্ন বুনছে ভিন্ন পদ্ধতিতে। ঘেরের আইলে সবজি উৎপাদনের সম্ভাবনার দ্বার খুলেছে গ্রামীণ অর্থনীতিতে, যা পুষ্টি ঘাটতি পূরণ সহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্বল্প পুঁজিতে লাভবান হওয়ার ক্ষেত্রে। সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। যতদূর চোখ যায় শুধুই সবুজের অরণ্য, গাছে গাছে ঝুলে বিভিন্ন প্রজাতির সবজি। কৃষি বিভাগের তদারকিতে লবণজলের রামপালেও এখন আবাদ হচ্ছে বিভিন্ন জাতের সবজি। রামপালের বিভিন্ন এলাকায় মৎস্যঘেরের আইলে লবণ সহিষ্ণু বীজ বপনে উৎপাদন হচ্ছে লাউ, করলা, ঢেঁড়স, ঝিঙে, শসা, কুমড়ো, টমেটো, পেঁপে, কলা, বেগুন, তরমুজ ও বাঙ্গি সহ নানা প্রজাতির শাকসবজি ও ফল। একই সঙ্গে মাছ ও সবজি উৎপাদনের ফলে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের পাশাপাশি আর্থিক সচ্ছলতা ফিরছে স্থানীয় চাষিদের। গলদা, সাদা রুই মাছ, বাগদা চাষ করি। তারপরে এখন ওই আমাকে কৃষি অফিসাররা এসে সবজি করার অনুমতি করে দিছে। আগে আমরা ঘের করতাম, ঘেরে সেরকম লাভ হতো না। এখন হচ্ছে নার্সারি করি, সবজি চাষ করি, এইটি আমাদের সংসার ভালোভাবে চলে যায়। আমাদের মেইন হচ্ছে ঘেরে কোনো লাভ নেই। এখন আমাদের এদিকে সবজি চাষেই মানুষ ঝুঁকিছে বেশি এবং সবজি চাষের লাভই বেশি। অনেক জায়গাতে বড় বড় ব্যাপারী আইসে আমাদের এই জায়গাতে তারা পাইকারি দামে কিনে নিয়ে যায়। আমরা মাছ ছাড়ি কিন্তু মাছ সেভাবে উৎপাদন হয় না, ভালো লাভবান হতে পারি না। কিন্তু আমাদের রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা পবিত্র ভট্ট এবং অনুপম পাল ওনারা আসেন, এই জায়গায় এসে আমরা পরামর্শ দেন। ওনারা পরামর্শের ফলে আমরা সারাদিক দিয়ে ভেড়ি দিয়ে সবজি চাষ করি। সবজি চাষ করে অনেক লাভবান হয়েছি আমরা। চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বীজ, সার ও প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। রামপাল উপজেলায় ৩ মৌসুমে সর্বমোট ১৪৫৬ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছিল। সেই বছরের তুলনায় এবার মোট ১০৫ হেক্টর জমিতে আমাদের সবজি আবাদ বৃদ্ধি পেয়েছে। আমাদের ঘেরের আইলে যে সবজি আবাদটা হচ্ছে সেটা হচ্ছে নিরাপদ সবজি এবং বাজারে এর চাহিদা বেশি। এটাই হচ্ছে ঘেরের আইলে এবং প্লেইন ল্যান্ডে সবজি আবাদের মূল যে পার্থক্য। উৎপাদন খরচ কম এবং নিরাপদ সবজি, কৃষক কিন্তু লাভবান হয়। শুধুমাত্র ১ মৌসুমে না, ৩ মৌসুমে সবজির আবাদ হয়, রবি, খরিফ ১, খরিফ ২। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে রামপালের প্রায় ৭৮০ হেক্টর জমির ঘেরের আইলে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামে সৎ মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। স্থানীয়রা জানায়, কবিরাজের বিষয়কে কেন্দ্র করে কয়েকদিন যাবৎ সৎ মায়ের সাথে কথা কাটাকাটি চলছিল ছেলে শাহিনের। এই বিষয়কে কেন্দ্র করে রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে শাহিন তার সৎ মাকে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ আহমেদ জানান, হালিমা আক্তার নিজ ঘরে অবস্থান করছিলেন। তার স্বামী সে সময় বাথরুমে গিয়েছিলেন। এসে দেখেন তার স্ত্রীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে রেখেছে তার ছেলে। এরপর গত ২৪ ঘন্টায় পুলিশের সার্বিক সহযোগিতার মাধ্যমে শাহিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। খুলনা জেলা আধুনিক কারাগারে বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে নব উদ্যমে কাজ শুরু করেছে কারা কর্তৃপক্ষ। আজ সকাল 10:30টায় কঠোর নিরাপত্তায় পুরনো কারাগার থেকে নতুন কারাগারে বন্দীদের আনা হয়। নগরীর রূপসার ভৈরব রোড দিয়ে শিববাড়ি মোড় ঘুরে মোস্তর মোড় বাইপাস সড়ক হয়ে বেলা 11টায় 3টি প্রিজন ভ্যানে নতুন কারাগারে পৌঁছায়। সেখানে বন্দীদের ফুলেল শুভেচ্ছা জানায় কারা কর্তৃপক্ষ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারা উপমহাপরিদর্শক মনির আহমেদ, জেল সুপার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান ও জেলার মনির হোসেন। বন্দীদের নতুন কারাগারে ১ নম্বর হাজতি ভবনে রাখা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানায়। পরবর্তীতে পর্যায়ক্রমে এ কারাগারে বন্দীদের স্থানান্তর করা হবে।
মানিকগঞ্জে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা। শনিবার মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম সেওতা এলাকায় সকাল থেকে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে হাজারো রোগী চিকিৎসক সেবা নেয়। এ সময় মেডিকেল ক্যাম্পে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অংশ নেয়। হলিক্রস কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানান ১৯৫০ সালের ১ নভেম্বর হলিক্রস কলেজ প্রতিষ্ঠিত হয়। মাত্র ৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে এই কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ২,৮০০ জন। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই ভালো ফলাফলের মাধ্যমে ঢাকা বোর্ড থেকে মেধা তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে। আজ কলেজের ৭৫ বছরের পূর্তি উদযাপন হলিক্রস কলেজের প্রাক্তনদেরই অভিনন্দিত করার ক্ষণ। আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর হলিক্রস কলেজে যে সুবিশাল কর্মযজ্ঞ হবে তার সূচনা হচ্ছে আজকের মহেন্দ্রক্ষণে বলেও জানান তারা। এবারে প্রবাস সংবাদ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাহরাইনে উদযাপিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার রাজধানীর মানামার হোটেলের ডেলমন ইন্টারন্যাশনাল অডিটোরিয়ামে লিমন আহমেদের সঞ্চালনায় বাহরাইন যুবদল নেতা মুস্তাক আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কোচি। গেস্ট অফ অনার ছিলেন বাহরাইন বিএনপির সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আরপিও সংশোধন ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে, অভিযোগ জামায়াতের চাপে নত না হওয়ার আহ্বান। জাতীয় সমবায় দিবস আজ, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের বিকল্প নেই মন্তব্য প্রধান উপদেষ্টার। এবং আজ থেকে কার্যকর হচ্ছে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 10টির বেশি সিম না রাখার সিদ্ধান্ত, নিষ্ক্রিয় করা হবে অতিরিক্ত সিম। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।